নির্বাচনে প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামাত। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য চান তথ্য উপদেষ্টা। প্রতিহিংসার রাজনীতি ফিরে না আসার ওপর জোর। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু বারবার আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ফলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তদন্ত শুরু, কমিটির সদস্য ও গোয়েন্দাদের আলামত সংগ্রহ। দুর্ঘটনা নাকি নাশকতা বলা যাচ্ছে না এখনই, জানালো ফায়ার সার্ভিস। সময় যত গড়াবে সংকট তত বাড়বে, এমন মন্তব্য করে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না, তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের সময়টুকু দিতে হবে। এদিকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য চেয়েছেন তথ্য উপদেষ্টা। বলেছেন, প্রতিহিংসার রাজনীতি আর ফিরে না আসার ওপর দিতে হবে জোর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। ঐক্য কোন পথে শিরোনামে অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে এক থাকার বিকল্প নেই। একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। আমাদের একতাবদ্ধ হইতে হবে, পরিবর্তন করতে হবে। সংস্কার মানে পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে আমার নিজের মধ্যে পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন, প্রক্রিয়ার পরিবর্তন, প্রতিষ্ঠানের পরিবর্তন, এবং একই সাথে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই হতে পারে ভোট। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। এবার সংস্কার না করা গেলে দেশ আবারও পিছিয়ে যাবে উল্লেখ করে ফ্যাসিবাদকে প্রতিহতে প্রস্তুত থাকার আহ্বান উপদেষ্টার। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতের জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। এই পরিবর্তনের দায়, পরিবর্তনের দায়িত্ব আমাদেরকে সকলকেই নিতে হবে। এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সেইখানে ভূমিকাটা অনেক বড়। এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। 2 দিন ব্যাপী এই সংলাপের 5 অধিবেশনে অংশ নেবেন রাজনীতিবিদ, বিশ্লেষক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে দেশ আগাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন,
সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত জাতির ঐক্য আরও মজবুত করেছে। রক্তক্ষয়ী আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল নাগরিককে আমার সালাম। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটিই অর্থবহ হবে না। এ সময় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধী শক্তি ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করলেও গত 5 মাসে এই ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। জুলাই আগস্টের শত শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র মেরামতের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। অন্যদিকে মামলা নিষ্পত্তির কারণে বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি। জানান, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগের কেউ বর্তমান প্রেক্ষাপটে দণ্ডপ্রাপ্ত হলে পূর্বের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তবে সব মামলা নিষ্পত্তির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আগামীতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ এর অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
হাসিনার মতো শাসক তৈরিতে সাংবাদিকদের ভূমিকা ছিল মন্তব্য করে তিনি বলেছেন, নতুন কোনো ফ্যাসিস্ট যেন আর তৈরি না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে। এ সময় বেতন না দিয়ে কার্ড ধরিয়ে দেওয়া গণমাধ্যম মালিকদের তীব্র সমালোচনা করেছেন তিনি। খুনি হাসিনা আমাদেরকে এই যে 61 জন যে জার্নালিস্ট যে শহীদ হলেন তার প্রত্যেকটার জন্য তাকে জবাবদিহিতে আনতে হবে। যারা যারা এই তাকে এনাবল করেছেন এবং তার মধ্যে যদি সাংবাদিক থাকে তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এটা আমাদের মাস্ট। এটা যতদিন না আমরা করছি ততদিন সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি একটা বেইমানি করা হবে। 16 বছরে কোনো নেতা নয় দালাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় একথা বলেছেন তিনি। দাবি করেছেন গত 16 বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখানো হয়েছে তার ভেতরে যত অপকর্ম করা যায় সবই করেছেন শেখ হাসিনা। সার্জিস বলেছেন, জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না, তবে হবে রাজনৈতিক শক্তি। মাঝে জাতীয় নাগরিক কমিটি সম্বন্ধে এবং জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত 16 বছরে চলেছে এবং বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় না, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক। দেশ অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে দেশ পুনর্গঠনে জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশাও করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল 8টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রমনা শপিং কমপ্লেক্সের সামনের সম্মেলনস্থল। দীর্ঘ 13 বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা ইউনিটের কর্মীরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সব রাজনৈতিক দলের সচেতন থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে আমি সকলকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশ থেকে যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। সচিবালয়ে অগ্নিকাণ্ডকে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন জামায়াত নেতারা। সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এদিন যশোরে কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেন। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না, সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের কারণ খুঁজতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সকালে সচিবালয়ে যান উচ্চ পর্যায়ের ওই কমিটির সদস্যরা। সভা শেষে করেন আলামত সংগ্রহ। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। শুক্রবার সকালে সচিবালয়ে যান আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সচিবালয়ে সভা করে তদন্তের কর্মপদ্ধতি নির্ধারণ করে তারা। এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়।
উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি ছাড়াও গোয়েন্দা সংস্থার একাধিক দল আগুনে পড়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ে পরিদর্শন করেছেন। এদিকে শুক্রবার ছুটির দিনেও সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। মূল ফটকে পুলিশ ছাড়াও আছেন সেনাবাহিনীর সদস্যরা। তদন্ত কাজে জড়িত গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। সচিবালয়ের বিভিন্ন ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি এখনো। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো নিশ্চিত নয় জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, এ বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য। চাঁদপুরে জাহাজে 7 খুনের বিচার সহ 4 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে বন্ধ জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য খালাস কার্যক্রম। স্বাভাবিক আছে যাত্রী পারাপার। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও 4 দফা দাবি জানিয়ে নৌঘাটে বিক্ষোভ তাদের। শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, মোংলা সহ বিভিন্ন বন্দর ও ঘাটে বন্ধ সব ধরনের নৌযান চলাচল। ঘাটেই নোঙর করা নৌযানগুলো। কয়েকটি পণ্যবাহী জাহাজ মাঝ নদীতে অবস্থান করলেও বন্ধ পণ্য খালাস। এতে বিপাকে ব্যবসায়ীরা। জাহাজের স্টাফ যে আমাদের সাথী ভাই হত্যা হয়েছে তার সুস্থ তদন্ত করে যে প্রকৃত আসামি তার ফাঁসি চাই। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। পণ্যবাহী জাহাজে শ্রমিকদের নিরাপত্তা, চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনা উদ্ঘাটন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেন নৌ শ্রমিকরা। তবে দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে। নৌপথের নিরাপত্তা, যে ঘটনা যে খুন হয়েছে, খুনের অপরাধীদের খুঁজে বের করা, এর আওতায় আনা, নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকের চিকিৎসায় আলোচনার কোনো পরিবেশ তৈরি হয় তাহলে শেষ হয়ে যাবে। গত 23 ডিসেম্বর দুপুরে হাইমচরে মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন জাহাজ মালিক। জড়িত একজনকে গ্রেফতারের পর দায় স্বীকার করেছে সে। শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুর স্থানীয় প্রশাসন গঠন করেছে আলাদা তদন্ত কমিটি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 7,000 কোটি টাকার কীটনাশক বাজারের 71% আমদানি করতে হয়। আর তা করতে গেলেই একক দেশ, একক উৎসের গ্যাড়াকলে পড়ছেন আমদানিকারকরা। বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলে জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার তাই সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে 2023 সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে 39,000 মেট্রিক টনের বেশি। 5 বছর আগে যার পরিমাণ ছিল 37 থেকে 38,000 মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দিন লাগে। বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন 2018-তে এমন কোনো শর্ত নেই। কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাসে 6টি পণ্য মোট 21 বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। সোর্স বিষয়ক জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি। 2023 সালে দেশে ব্যবসা করা 8টি বহুজাতিক ও স্থানীয় 693টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার 7,000 কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
সাউথ বিশ্ববিদ্যালয়ে চীন ও দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ বিষয়ক সেমিনারে সব কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অত্যন্ত আন্তরিক বলেও তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধা ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য নিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্কের ধারাবাহিকতায় আগামীতে বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান আদান প্রদানের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন, যাতে করে আঞ্চলিক সহায়তার ক্ষেত্রগুলো আরও দৃঢ় হয়। Think tanks to plan together, build together, and share together, and create an enabling environment for intelligence to improve consensus and advance regional cooperation. Geopolitical tensions, climate change, and economic disparities demand collective action. On behalf of the government of Bangladesh, I assure you of our unwavering support for initiatives that promote connectivity, understanding, and cooperation among our nations. Let us move forward with determination and solidarity, building a future that reflects the aspirations of our people. দূষণ সৃষ্টিকারী আতশবাজি ও ফানুসের আমদানি উৎপাদন ও সরবরাহ নিষেধাজ্ঞার সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। 31st নাইটকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবে বায়ুমণ্ডলীয় দূষণ কেন্দ্র ক্যাপসের প্রকাশ করা গবেষণায় দেখা গেছে 2017 থেকে 2024 পর্যন্ত স্বাভাবিক দিনের তুলনায় 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত শব্দের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 42 থেকে সর্বোচ্চ 113% পর্যন্ত। পাশাপাশি এই 7 বছর 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির মধ্যে বায়ু দূষণের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 66% পর্যন্ত। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 এবং অন্যান্য পরিবেশ সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। নববর্ষ উদযাপনের সময় পশু পাখি এবং বন্যপ্রাণীর নিরাপত্তার জন্য আলাদা করে সুরক্ষা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবার বিপিএলের খবর। শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুতি শুরু করলো ফরচুন বরিশাল। রূপগঞ্জের পিকেএসপিতে প্রথমবারের মতো অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিপিএলের 11তম আসর শুরু হচ্ছে 30 ডিসেম্বর। আসর সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন শুরু করে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। আজ পুবের গাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গ্রাউন্ডে প্র্যাকটিস সেরেছে ফরচুন বরিশাল। প্রথম দিনের অনুশীলনে ছিলেন স্কোয়াডের প্রায় সব দেশি ক্রিকেটার। সকাল থেকে নিজেদের ঝালিয়ে নেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। ওয়ার্ম আপের পর ম্যাচের আবহে ব্যাটিং বোলিং করেছেন তারা, তবে অনুশীলনে যোগ দেননি বিদেশি ক্রিকেটাররা। ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। শাহিন শাহ আফ্রিদি ও কাইল মেয়ার্সেরও আজই ঢাকা এসে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে তারকাবহুল ফরচুন বরিশাল। সংখ্যা সত্যি করে রংপুরের জার্সিতে বিপিএল ঢাকা পর্বের সব ম্যাচ মিস করছেন ওপেনার সৌম্য সরকার, নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। তবে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে সাইফুদ্দিনকে। বিপিএল সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন শুরু করা রংপুর শিরোপা পুনরুদ্ধারের অনুপ্রেরণা খুঁজছে গ্লোবাল টি20-র শিরোপার জয়। সৌম্যর কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামাত। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য চান তথ্য উপদেষ্টা। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন ডক্টর ইউনূস। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।